বিয়ে উপলক্ষে আরহানদের বাড়িতে আত্মীয়-স্বজনরা কয়েকদিন ধরে গমগম করছিল। কিন্তু একে একে সবাই বিদায় নেওয়ায় মুহূর্তেই বিশাল দোতলা বাড়িটা ফাঁকা হয়ে গেল। তবে যাবার আগে অনেকেই অনেক মন্তব্য করে গেছেন, একজনের সাথে বিয়ের কথা ছিল, হলো আরেকজনের সাথে। আবার ওই মেয়েটাও বাপের বাড়ি চলে গেল। এমন কানাঘুষো থামেনি গত 2 দিন। এখন বাড়িতে কেবল 4 জন মানুষ, আরহান, তার আম্মু, আর 2 জন হেল্পিং হ্যান্ড। নিশ্চুপ নীরবতায় ভারী হয়ে আছে চারপাশ। আরহান নিজের ঘরে বসে ল্যাপটপ খুলে কাজ করার চেষ্টা করছে। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। নামি একটা কনস্ট্রাকশন ফার্মে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। নিয়মিত সাইট ভিজিট, রিপোর্ট, ডিজাইন সব মিলিয়ে ব্যস্ত জীবন। কিন্তু আজ কাজের পেজের দিকে তাকিয়েও চোখ আটকে আছে অন্য কোথাও। তার মাথার ভেতর ঘুরছে একটাই কথা, এই বিয়ে। যে বিয়ে তার নিজের প্ল্যানের বাইরে, নিজের সিদ্ধান্তের বাইরে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আরহান তাকিয়ে দেখে ফারিহা বেগম। আরহানের আম্মু। কি করছিস বাবা? আরহান মাথা না তুলেই বলল, কাজ করছি আম্মু। ফারিহা বেগম ভেতরে এসে বিছানার পাশে বসলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরহান, আমি জানি বিয়েটা হুট করে হয়ে গেছে। তোমার মনের মতো হয়নি। কিন্তু তাই বলে কি জীবন থেমে যাবে? এই সম্পর্কটা মেনে নেয়ার চেষ্টা করো বাবা। আরহান ল্যাপটপ বন্ধ করে আম্মুর দিকে তাকাল। চোখে মুখে গাম্ভীর্য। আম্মু, তুমি জানো আমি জোর করে কিছু মানতে পারি না। আমি ইভাকে থেমে যায়, আমি কাউকে কষ্ট দিতে চাই না। ফারিহা বেগম ধীর কণ্ঠে বললেন, আমি জানি না তুই কেন ইভাকে বিয়ে করতে চাইছিলিস আর ওই বা কেন এমনভাবে চলে গেল, তবে আমি এটা খুব ভালো করেই জানি যে তুই আর যাই হোক ইভাকে ভালোবাসিস না, আর না আগে বাসতি। আরহান তার মার কথা শুনে অবাক হয়ে যায়, অবাক কণ্ঠে বলে, মা, মানে? কি বলছো এসব? ফারিহা বেগম হালকা হেসে বললেন, কেন ভুল বললাম বুঝি? আরহান আবারও অবাক স্বরে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আম্মু? ফারিহা বেগম তখন ছেলের হাতে হাত রেখে বললেন, তোর মা আমি, তোকে আমার থেকে বেশি কে চিনবে? তুই যদি ইভাকে ভালোবাসতিস তাহলে না তুই ইভাকে যেতে দিতিস, না নিধিকে বিয়ে করতিস, আর না এমন শান্ত, স্বাভাবিকভাবে থাকতি। আরহান বুঝতে পারল তার আম্মু তার মনের কথা কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন। সে ধীরে বলল, আসলে আম্মু ইভা। ফারিহা বেগম তাকে আর বলতে না দিয়ে নিজেই বললেন, থাক, আমি এ বিষয়ে আর কিছু শুনতে চাই না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। তিনি আবারও নরম স্বরে বললেন, জীবন সব সময় ইচ্ছেমতো চলে না বাবা। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, এখন দায়িত্বটা তোমার কাঁধেই। তোমাদের দুজনের মানিয়ে চলতে হবে। নিধির তো কোনো দোষ নেই। মেয়েটা তো জানতই না এভাবে তার বিয়ে হয়ে যাবে। আরহান চুপ করে রইল। মনে মনে নিধির মুখটা ভেসে উঠল। নিরাভরণ এক চাহনি, অদ্ভুত এক দ্বিধা ওর চোখে। চঞ্চল মেয়ে, তবে ভেতরে কেমন যেন শক্ত একটা দেওয়াল আছে, ভাবতেই তার মনে অদ্ভুত অস্বস্তি হল। আম্মু আবার বললেন, বিয়ে মানে শুধু কাগজে স্বাক্ষর নয়, এটা একটা দায়িত্ব। আমি চাই না তুই শুধু দায়িত্ব পালনের জন্য ওকে কাছে রাখিস, চাই সত্যিই যেন তোদের বোঝাপড়া হয়। আরহান নরম কণ্ঠে উত্তর দিল, আমাকে সময় দাও আম্মু। জোর করে কিছু করা যাবে না। তবে আমি চেষ্টা করব। ফারিহা বেগম মৃদু হেসে তার মাথায় হাত বুলালেন। এই তো আমার ছেলে, বলে তিনি চলে গেলেন। আরহান জানালার দিকে তাকিয়ে রইল। একটু দূরে তার চোখে পড়ল নিধির বাড়ি ফেরার মুহূর্তের দৃশ্য, ব্যাগ হাতে, চোখে অনিশ্চয়তা, অথচ ঠোঁটে অদ্ভুত এক শক্তির রেখা। অজান্তেই মনে মনে বলল, এই মেয়ে মোটেও সহজ না। নিধি আজকাল একেবারেই নিজের মতো আছে, যেন কিছুই ঘটেনি তার জীবনে। সকালে কলেজে যায়, ক্লাস করে, আড্ডা দেয়, টুকটাক নোট নেয়। সন্ধ্যায় বাড়ি ফিরে বই খুলে বসে যায়। মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে বাতাস খায়, মোবাইলে গান শোনে, আবার কখনো গল্পের বইয়ে ডুবে থাকে। নিধিকে যারা আগে থেকে চেনে তারা জানে মেয়েটা তারা স্বভাবের। যেটা নিজের ইচ্ছে সেটা করবেই। আর অন্য কেউ কিছু বললে উল্টো জবাব না দিয়ে পারে না। বিয়ের পরেও তার এই স্বভাবের এক চুলও পরিবর্তন হয়নি। আজ ক্লাসে ঢুকেই অনুর সঙ্গে ধাক্কা খেল। দেখে হাঁটবি না? অনু একটু বিরক্ত হয়ে বলল। নিধি ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলে রাখল, তারপর হেসে বলল,
আমি না হয় দেখে শুনে হাঁটি না তা ম্যাডাম আপনার চোখগুলো কোথায় ছিল? বাড়িতে রেখে এসেছেন বুঝি? নাকি দুলাভাই এর কাছে? অনু নিধিকে যত দেখছে ততই অবাক হচ্ছে। অবাক হয়েই জিজ্ঞেস করল, সিরিয়াসলি নিধি, তুই এমনভাবে ঘুরে বেড়াচ্ছিস যেন কিছুই হয়নি, অথচ তোর লাইফে তো সব ওলটপালট হয়ে গেছে। নিধি চেয়ারে বসে হাত গুটিয়ে বলল, দেখ অনু, আমি এর আগেও অনেকবার বলেছি যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে থেকে লাভ নেই। আমি যদি কাঁদি, হতাশ হই, তাতে আমার লাইফ আরও এলোমেলো হয়ে যাবে। বরং স্বাভাবিকভাবে চলাটাই বুদ্ধিমানের কাজ। অনু তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা বাইরে হাসি খুশি থাকে, কিন্তু ভেতরে ভেতরে কি চলছে সেটা কেউ বোঝে না। ক্লাস শেষে অনু আবার বলল, তুই কি আরহান ভাইয়ার সঙ্গে কথা বলিস না? নিধি হেসে ফেলল। কথা বলার কি আছে? উনি ওনার মতো থাকেন, আমি আমার মতো। সংসার করার কোনো চাপ নেই, মানে ফ্রি লাইফ। অনু চোখ কুঁচকে তাকাল। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিধি গম্ভীর চোখে বলল, দেখ, বিয়েটা শুধু নাম মাত্রই। উনি আমাকে প্রথম দিনই বলে দিয়েছেন তিনি বাধ্য হয়ে বিয়ে করেছেন, বিয়েটা মানতে পারবেন না। তাহলে আমি কেন উনাকে বিয়ে মানার জন্য, সংসার করার জন্য জোর করব? আমি কি এতটাই অসহায় নাকি আমার কোনো আত্মসম্মানবোধ নেই? অনু নিধির কথা শুনে শান্ত স্বরে বলল, আমি এমনটা বলিনি নিধি। আর তুই কেন অসহায় হবি? আমি শুধু বলেছি যে বিয়ে নিয়ে এখন তুই কি ভাবলি, মানে এই বিয়ের ভবিষ্যৎ কি? নিধি একটা দীর্ঘনিশ্বাস ফেলে বলল, আমি কিছুই ভাবিনি। যেভাবে চলছে চলুক, বাকিটা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ইনশা আল্লাহ, আল্লাহ যা করবেন ভালোই করবেন। ইনশা আল্লাহ। তারপর দুজনে ক্লাসে মনোযোগ দিল। আরহানও প্রতিদিন নিয়ম করে অফিসে যায়, কাজ করে, আবার রাত করে বাড়ি ফেরে। নামকরা কনস্ট্রাকশন ফার্মের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হওয়ায় তার কাজ সবসময় ব্যস্ততায় ভরা। সাইট ভিজিট, রিপোর্ট, মিটিং, এসবের ফাঁকে মাথায় ঘুরপাক খায় একটাই চিন্তা, এই বিয়ে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আরহান অফিসে বসে ল্যাপটপে প্রেজেন্টেশন বানাচ্ছিল। হঠাৎ মনোযোগ সরে গেল। খোলা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে ভেসে উঠল সেদিনের দৃশ্য। সেই নীল শাড়ি পরা বিয়ের দিনের দৃশ্য, চোখে অদ্ভুত এক দ্বিতা, ঠোঁটে অভিমান মাখা। আরহান বুঝতে পারে মেয়েটা আলাদা। স্বাধীনচেতা, চঞ্চল, তারা, কিন্তু বুকের গভীরে লুকিয়ে আছে অন্যরকম কিছু। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে দিল আরহান। ঠিক তখন তার ফোনে মায়ের কল এল। কাজ করছিস বাবা? হ্যাঁ আম্মু। খেয়েছিস? না, একটু পর খাব। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, নিধির খবর রাখিস? কথা হয় তোর ওর সাথে? আরহান কপালে হাত রাখল। আম্মু, ও নিজের মতো থাকতে চায়। সেখানে আমি কেন ওকে বিরক্ত করব? ও হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। মা নরম কণ্ঠে বললেন, আমি বুঝি বাবা। কিন্তু তুই যদি খোঁজ না নিস তাহলে কেমন দেখাবে? বিয়ে মানে শুধু দায়িত্ব নয়, একে অপরকে বোঝার চেষ্টা। অন্তত একটা ফোন করতে তো পারিস। আরহান চুপ করে গেল। তার মায়ের কথাগুলো যুক্তিসঙ্গত হলেও সে নিজেকে এগিয়ে নিতে পারছে না। কারণ তার নিজের ভেতরও একরাশ অস্বস্তি জমে আছে। এদিকে কলেজে আসন্ন হাফ-ইয়ারলি পরীক্ষা। নিধি বিজ্ঞানের ছাত্রী, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব মিলিয়ে হিমশিম খাচ্ছে। দুপুরে ল্যাবে গিয়ে টেস্ট টিউব হাতে ধরে দাঁড়িয়ে থাকে, কখনো মনে হয় ক্লোরিন গ্যাসের গন্ধই কি আমার জীবনের গন্ধ হয়ে গেল? এত টক্সিক চারপাশ। সেদিন রাতে নিধি পড়ার টেবিলে বসেছিল। সামনে খোলা ছিল রসায়ন বিজ্ঞানের মোটা বই। কেমিক্যাল বন্ডিং এর উপর নোট বানাচ্ছিল সে। পাশেই রাখা গরম কফি। হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাই বেশ মনোযোগী। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। আরহান কল করছে। নিধি অবাক হয়ে গেল। কারণ আরহান তাকে কখনোই কল করেনি। কয়েক সেকেন্ড ফ্রিজ হয়ে বসে থাকল। তারপর ধীরে ধীরে কলটা রিসিভ করল। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো? নিধি একটু হাসল। আলহামদুলিল্লাহ ভালো। কলেজ, ক্লাস, বই এইসব চলছে। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। একটু নীরবতা। তারপর আরহান বলল,
তুমি কেমন ম্যানেজ করছো সব? নিধি ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল। আমাকে ম্যানেজ করতে হয় না, আমি নিজেকে সামলাতে জানি। আরহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো, এভাবেই থেকো। বাই দ্য ওয়ে, তোমার হাফ-ইয়ারলি পরীক্ষা কবে থেকে? নিধি উত্তর দিল, এই তো 2 মাস পরে। কেন? না, এমনি। মন দিয়ে পড়াশোনা কর। পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, আরহান জবাব দেয়। নিধি ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করে, আপনি কি এমনিই কল করেছেন নাকি কোনো প্রয়োজন? আরে না, এমনিই কল করেছি। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফিও। আল্লাহ হাফিও। কথোপকথনটা ছোট্ট হলেও নিধির ভেতরে কেমন অদ্ভুত একটা অনুভূতি জাগল। যেন তার এই অস্থায়ী বিয়ের ভিতরে কোথাও একটুকরো অচেনা বন্ধন গড়ে উঠছে। দিন কেটে যায়। নিধি আবারও স্বাভাবিকভাবে কলেজ করে, আড্ডা দেয়, মজা করে। অনু মাঝে মাঝে খোঁচা মারে, বুমা, শ্বশুরবাড়ি যাচ্ছিস না? নিধি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, শ্বশুরবাড়ি? ওটা অস্থায়ী শ্বশুর বাড়ি হবে দোস্ত। বলে দুজনে হেসে ওঠে, কিন্তু ভেতরে ভেতরে নিধি জানে, কথাটা বলার সময় তার বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হয়। অন্যদিকে আরহান প্রতিদিন নিজের ভেতরে দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকে। একদিকে দায়িত্ববোধ, অন্যদিকে নিধির স্বাধীন স্বভাব। সে জানে একসময় তাকে সিদ্ধান্ত নিতেই হবে এই সম্পর্ককে সত্যিকারের সংসারে রূপ দেবে নাকি আলাদা হয়ে যাবে। রাত গভীর। নিধি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সারাদিন স্বাভাবিক থাকলেও এই নির্জন রাতে তার ভেতরে ভেতরে একই প্রশ্ন ঘুরছে, এই বিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? অন্যদিকে আরহানও তার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে একই আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনেও একই প্রশ্ন, এই মেয়েকে আমি কি কখনো বুঝতে পারব? অদৃশ্য দূরত্বে থেকেও যেন তারা দুজনেই একে অপরকে অনুভব করছে। সময় কখনো থেমে থাকে না। অচেনা এক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর নিধির দিনগুলোতে যেন নতুন এক ছন্দ খুঁজে পাওয়া গেল। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও সে ধীরে ধীরে নিজের মতো করেই পড়াশোনায় মন দিল। দেখতে দেখতে 4 মাস পার হয়ে গেল বিয়ের। কিন্তু বিয়েটা এখনও নিধির কাছে অবাস্তব মনে হয়। কলেজে সে আগের মতোই চঞ্চল, আগের মতোই বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে। শুধু বন্ধুদের কাছে একটা গোপন সত্য চাপা পড়ে আছে, সে এখন আর অবিবাহিতা নয়, তার জীবনে এসেছে এক নতুন অধ্যায়। এই 4 মাসে নিধির জীবনের বড় অংশ জুড়ে ছিল কলেজ, পড়াশোনা আর হাফ-ইয়ারলি পরীক্ষা। সকালের কুয়াশাচ্ছন্ন আকাশ, কলেজ ক্যাম্পাসে গমগমে ভিড়। চারদিকে পরীক্ষার্থীরা বই হাতে শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছে। সবাই দুশ্চিন্তায় ভরা, কপালে ভাঁজ। কিন্তু নিধি যেন অন্যরকম শান্ত। অনু অবাক হয়ে বলল, তুই তো একদম নির্লিপ্ত। আজ পদার্থবিদ্যার পরীক্ষা, আমি তো নার্ভাসনেসে শেষ। নিধি ঠোঁটে হালকা হাসি টেনে কাঁধে হাত রাখল। শোনো, আমি তোকে কতবার বলেছি, যা পড়েছি তাই লিখব। মুখস্থ না থাকলে কি হয়েছে, যুক্তি দিয়ে লিখতে পারলে নম্বর আসবেই। পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র হাতে নিতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ওহ, এগুলো তো প্রায় সব প্র্যাকটিস করা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেল। পেন চালাতে চালাতে একসময় ভেবেছিল বইয়ের প্রশ্নের উত্তর আছে, কিন্তু জীবনের প্রশ্ন? সেখানে উত্তর খুঁজে পাওয়া কি সম্ভব? 3 ঘণ্টা পর যখন হল থেকে বের হল, মুখে যেন বিজয়ের হাসি। অনু দৌড়ে এসে বলল, কি লিখলি? যা পারি লিখেছি। এবার ছুটিতে রিল্যাক্স করার পালা। অন্যদিকে আরহান। এই 4 মাসে আরহানও নিজের জীবনে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করেছে। অফিস, সাইট ভিজিট, মিটিং সব চলছে আগের মতোই। তবুও ফাঁক পেলেই মনে পড়ে যায় বিয়ের কথা। চোখের সামনে ভেসে ওঠে হুটহাট ঘটে যাওয়া সেই দিনগুলো। তার আম্মু মাঝে মধ্যেই দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে বলেন, আরহান, সম্পর্ক যেভাবেই হোক, একবার হয়ে গেলে তাকে মানিয়ে নেওয়াই উচিত। আরহান চুপ করে থাকে। সে জানত মা ঠিকই বলছেন, তবু নিজের ভেতরের অস্বস্তিকে অস্বীকার করতে পারে না। এক বিকেলে অফিস থেকে ফিরেই শুনল, তার আম্মুর শরীর ভালো নেই। সামান্য জ্বর আর কাশি। সে দেরি না করে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন বিশ্রাম দরকার। আরহান চিন্তায় পড়ে গেল। সারাদিন অফিসে থাকতে হয়, আম্মুর পাশে থাকা সম্ভব নয়। যদিও হেল্পিং হ্যান্ডরা, তবুও অসুস্থ মাকে কিভাবে রেখে যাবে সেই চিন্তায় আছে।
ছেলেকে টেনশন করতে দেখে আরহানের আম্মু মৃদু হাসি দিয়ে বললেন, নিধিকে খবর দাও। ওর কলেজ বন্ধ। হাফ ইয়ারলি শেষ হওয়ায় বেশ কয়েকদিনের বিরতি দিয়েছে। ও আসলে আমার মন অনেক হালকা হবে। রাতে খাওয়ার পর নিধির আম্মু আলাপ তুললেন। নিধি, শুনেছিস? ফুপ্পির শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারও বলেছে কিছুদিন রেস্টে থাকতে। আর তোদের বিয়ের পর থেকে তোকে ওখানে তেমন রাখা হয়নি, ভাবছি কিছুদিন তুই গিয়ে থাক। এতে ফুপ্পিও খুশি হবেন, তোরও ভালো লাগবে। নিধি গম্ভীর হয়ে চেয়ারে হেলান দিল। আম্মু, প্লিজ এসব বলো না। আমি ওখানে গিয়ে কি করব? বিয়েটা তো এমনিতেই, মানে সবকিছু জোর করে হলো। এখন আবার হুট করে ওখানে গিয়ে থাকব? আম্মু ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন। মা, আমি জানি তুই কষ্টে আছিস। কিন্তু একটা সময় তোকে মানিয়ে নিতেই হবে। ফুপ্পি তোকে কতটা ভালোবাসে সেটা তো তুই জানিস। তুই না গেলে ওনার মনটা ভেঙে যাবে। নিধি ঠোঁট কামড়ে রইল। আম্মু আরও নরম স্বরে বললেন, দেখ মা, আমি তোকে জোর করছি না। কিন্তু ভাব, যদি আজ আমি অসুস্থ হয়ে যাই, তখন তুই যদি আমার কাছে না থাকিস কেমন লাগবে? ফুপ্পি তোর জন্য কত কিছু করেছেন ছোটবেলায়। আজ তিনি অসুস্থ, তুই যদি না যাস, ওনার কেমন লাগবে? নিধির বুকটা হুড়মুড়িয়ে উঠল। সে মাথা নামিয়ে ফিসফিস করে বলল, আম্মু, তুমি আমাকে এমন ইমোশনাল করো কেন? আমি চাই না ওখানে যেতে। কিন্তু যদি তুমি এত বলো। আম্মু মেয়ের মাথায় হাত রাখলেন। তোর উপর কারও জোর নেই মা। কিন্তু জীবন মানিয়ে নেয়ার নামই তো জীবন। ফুপ্পি শুধু তোর শ্বশুরবাড়ির মানুষ নন, তিনি তো তোর আপনজন। অবশেষে নিধি চুপচাপ মাথা নাড়ল। সত্যি ওর বড় ফুপ্পি ওকে খুব ভালোবাসেন। এমনকি সে ও উনাকে নিজের মায়ের মতো ভালোবাসে। উনার অসুস্থতার কথা শুনে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। কিন্তু কোথাও একটা অস্বস্তিবোধ থেকেই যাচ্ছে, যার কারণে যেতে পারছে না। তবে এখন মনে হচ্ছে যেতেই হবে। নিধি তার আব্বুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, ঠিক আছে, যাব আমি। কিন্তু আব্বু, তোমাকেও কথা দিতে হবে, বড় ফুপ্পি সুস্থ হলেই চলে আসব, তখন কিছু বলতে পারবে না। নিধির আব্বু বুঝলেন উনার মেয়ের জেদ এত সহজে যাবে না। তাই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, চলে এসো। নিধির আম্মুও আর কিছু বললেন না, মেয়ে যে রাজি হয়েছে এটাই অনেক। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নাসরিন বেগম নিধির আম্মু রুমে গেলেন। রুমে রাশেদ আহমেদ নিধির আব্বু বসে ফোন দেখছিলেন। নাসরিন বেগম গিয়ে স্বামীর পাশে বসে চিন্তিত স্বরে বললেন, আমরা নিধির বিয়েটা দিয়ে কি ভুল করে ফেললাম? সত্যিই কি সম্মান বাঁচাতে গিয়ে মেয়েটার জীবন নষ্ট করে দিলাম? স্ত্রীর কথা শুনে রাশেদ আহমেদ তাকালেন তার দিকে, তাকিয়ে বললেন, চিন্তা করো না, ইনশা আল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওদের দুজনকে সময় দাও, দেখবে ধীরে ধীরে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যাবে। স্বামীর কথা শুনে নাসরিন বেগম কিছুটা শান্ত হলেন, বললেন, তাই যেন হয়। আমার মেয়েটার জন্য খুব চিন্তা হয়। রাশেদ আহমেদ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, বললাম তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। স্ত্রীকে সান্ত্বনা দিলেও তিনি মনে মনে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। দোয়া করেছেন যাতে সব ঠিক হয়ে যায়।